হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই জাস্ট ওয়াইটি ব্লগস ইউটিউব চ্যানেল। আজকে একটা নতুন ব্লগস ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত। আমি কিছুদিন ভিডিও বানাতে পারিনি আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য, তো এবার থেকে তোমরা প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিওগুলো পাবে। তো এই জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে রাখো এরকম নতুন নতুন ব্লগস ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। আজকে তোমাদেরকে নিয়ে যাব জয়রামবাটি কামারপুকুর, অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মাতা সারদা দেবীর জন্ম ভিটে বাড়ি। আমি থাকছি, তোমরা আমার সাথে থাকছো তো? ইয়েস, তোমরা আবার পাশে থাকো, সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা এনজয় করতে থাকো। চলো বেশি দেরি না করে শুরু করে আজকের ভিডিও। অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর যেতে। আজ তাই একটু ফাঁকা পেতেই রামকৃষ্ণদেবের টানে চলে এসেছি তীর্থভূমি কামারপুকুরে। আমরা যেহেতু মোটর বাইকে করে এসেছি, সেহেতু লোকাল ট্রেনগুলোই এই গরমে ধাক্কাধাক্কি আর ঠেলাঠেলি সহ্য করতে হয়নি। আমরা সকাল 9টার সময় বাঁকুড়া বাসস্ট্যান্ড থেকে বাইকে করে সোজা বিষ্ণুপুর, তারপর বিষ্ণুপুর বাইপাস হয়ে মোবাইলের ম্যাপ ধরে ধরে জয়পুর, তারপর এলাম কতুলপুর এবং অবশেষে প্রায় 91 কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় 12টা নাগাদ পৌঁছে গেলাম বাঁকুড়ার জামাই অর্থাৎ রামকৃষ্ণদেবের পুণ্যভূমিতে। তোমরা যদি কলকাতা থেকে ট্রেনে করে আসতে চাও তাহলে সকালের পরপর 3টা ট্রেন রয়েছে, যেগুলো সব হাওড়া থেকে গোঘাট লোকাল ট্রেন। আর গোঘাট হলো কামারপুকুরের সবচেয়ে কাছের রেল স্টেশন। একটা রয়েছে যেটা ভোর 4:22-এর সময় হাওড়া থেকে ছাড়ে এবং গোঘাটে গিয়ে পৌঁছাচ্ছে সকাল 7টায়। আরেকটা রয়েছে যেটা হাওড়া থেকে সকাল 7:25 ছাড়ছে এবং গোঘাটে গিয়ে পৌঁছাচ্ছে সকাল 10টার সময়। তারপর আরেকটা লোকাল ছাড়ছে 10:35-এ এবং গোঘাটে পৌঁছাচ্ছে দুপুর 1টায়। এইসব ট্রেনগুলো কিন্তু বালি, তারকেশ্বর, মায়াপুর, আরামবাগ হয়ে গোঘাটে পৌঁছায়। আর গোঘাট স্টেশনে পৌঁছে সেখান থেকে যে কোনো অটো বা রিক্সা করে 20-50 টাকার বিনিময়ে পৌঁছে যাবে ঠাকুরের তীর্থভূমিতে। এই গ্রামের আগের নাম ছিল কিন্তু শুকলালগঞ্জ। দেখলাম রামকৃষ্ণ মঠে ঢোকার বড় দরজা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বেলা 12টা নাগাদ পৌঁছেছিলাম বলে ততক্ষণ দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর একটু কাছে যেতে দেখলাম সদর দরজা খোলা ও বন্ধ করার সময় ও বিধিনিষেধ। 1951 সালের রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী ও রামকৃষ্ণ মিশনের সদস্যরাই এই মঠটা তৈরি করেছিলেন। এরই ডান পাশে সাইড ম্যাপটা দেখে আমরা একটা টোটো করে সাইড সিনগুলো দেখতে চলে এলাম। রামকৃষ্ণ মঠের ঠিক উল্টো দিকে আছে হালদার পুকুর। এখানে ঠাকুর বন্ধুদের সাথে সাঁতার কাটতেন। ঠাকুরের জীবনের অনেক ঘটনার সাক্ষী এই পুকুর। আজও এই পুকুরের স্বচ্ছ জল ভক্তরা ভক্তি ভরে মাথায় ছেটায়। তারপর দেখলাম চিনু শাখারির বাড়ি ও গোদাধর বিদ্যা মন্দির। বেশ চকচকে সদ্য রং করা দোতলা বাড়ি। কামারপুকুর গ্রামের গোপাল শাখারির ছেলে চিনু শাখারি রামকৃষ্ণ দেবের চেয়ে 17 বছরের বড় ছিলেন। বালক গোদাধরের বিদ্যভাব ও ঐশ্বরিক আবেগ তাকে মুগ্ধ করেছিলেন, কিন্তু গোদাধরকে চৈতন্য রূপে দেখতেন। গ্রামে এই চিনু শাখারির একটা মুদির দোকান ছিল এবং গোদাধর প্রায়ই সেখানে গিয়ে বসতেন। চিনু গোদাধরকে খাওয়াতেন এবং খুবই ভালোবাসতেন। তারপর এসে দাঁড়ালাম ভারত বিখ্যাত কামারপুকুরে, যে পুকুরের নামেই এলাকার নাম। তখনকার মানিক রাজা কামারদের কাজের সুবিধার জন্য এই পুকুর খনন করিয়েছিলেন, তাই নাম হয়েছিল কামারপুকুর। তারপর এলাম ঠাকুরের ঢাইমা ধনী কামারিনীর বাড়ি। তিনি ছিলেন চন্দ্রমণি দেবীর খুব কাছের মানুষ আর ঠাকুরের ভিক্ষা মাও। জন্ম থেকেই সন্তানকে লালন পালন করেন তিনি। তারপর একটু যেতেই দেখলাম ভবতারিণী মায়ের মন্দির। এখানে ছোট্ট গদায় পুজো অর্চনা করতেন।
তারপর আমাদের টোটো এসে দাঁড়ালো জমিদার লাহাবাবুদের পাড়ায়। সামনেই রয়েছে লাহাবাবুর মেয়ে প্রসন্নময়ী দেবীর মূর্তি, যিনি শিশু গদাধরকে গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন। বিষ্ণু মন্দিরের কাছে আছে লাহাবাবুদের প্রতিষ্ঠিত দুর্গা মন্দির। বেশ পরিপাটি করা হয় দেখেই বোঝা যাচ্ছে। দুর্গা মন্দিরের ভেতরে এখন শুধু দুর্গা ঠাকুরের কাঠামো রয়েছে। আর এই 250 বছরের দেওয়াল ঘড়িটা দেখছো, এখনও মনে হচ্ছে নতুনের ছোঁয়া হাঁ করে উকি মারছে। এই দুর্গা মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে লাহাবাবুদের পাঠশালা। 5 বছর বয়সে গদাধর এখানে পড়াশোনা করতে আসেন। পাঠশালায় এসে অনেক সময়ই ঠাকুর দেবতাদের উপর মগ্ন হয়ে পড়তেন ছোট্ট গদায়। এছাড়াও নিয়ম মেনে পড়াশোনাও তার ভালো লাগতো না, তাই পাঠশালার পাঠ শেষ করা হয়নি। আগে এই পাঠশালায় খড়ের ছাউনি থাকলেও এখন টিনের ছাউনি করে দেওয়া হয়েছে। পাঠশালার পাশেই আছে একটা রাসমঞ্চ। লাহাবাবুদের এই একই জায়গায় আছে পার্বতীনাথ শিব মন্দির। এখন গ্রামের লোকেরাই এখানে পূজা অর্চনা করেন। এখান থেকে একটু দূরে রয়েছে গোপেশ্বর শিব মন্দির। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে মায়ের সাধনায় বিভোর হয়ে উলঙ্গ অবস্থায় মা করে বেড়াতেন, তখন লোকের মুখে শুনে গোদাই পাগল হয়েছিল বলে এই শিবের কাছেই হত্যে দিয়েছিলেন গোদাইয়ের মা। তারপর এলাম বিষ্ণু মন্দির। এখানে লাহা পরিবারের বংশধর এক মাসিমাকে এই মন্দির সম্পর্কে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, আপনার কি এখানেই বাড়ি? হ্যাঁ, আমরা লাহাদি। আচ্ছা, আপনি কি লাহাদের পরিবারের? আপনার নাম কি? আমরা তৃপ্তি মিত্র ব্যাকেটে লাহা। আচ্ছা আচ্ছা। আমার বাবার নাম ভোলানাথ লাহা। আচ্ছা। আর এই কাঠি বাড়ি আমাদের। আচ্ছা, এই মন্দিরটা কখন থেকে প্রতিষ্ঠা করা হয়, কে প্রতিষ্ঠা করেন আর কিভাবে কখন পুজো হয়? ওটা ধর্মদাস লাহা এই মন্দিরটি আর দুর্গা মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই পুজো করতেন রামকৃষ্ণদেবের দাদা, রামকৃষ্ণদেবের বাবা, আর তারপরে লাস্টে পুজো করেন রামকৃষ্ণদেব। এই বিষ্ণু মন্দিরে নিত্য পুজো হয়, আমাদের ঝুলন হয়, রাস হয়, সব কিছু হয়। এই মন্দিরটি হচ্ছে ঠাকুরের লীলাখানা। ঠাকুরের মা 5 বছর বয়সে ঠাকুরকে পড়াশোনা করে টান করিয়ে ওই পাঠশালায় পাঠিয়ে দিত। ঠাকুরের তো পড়াশোনায় মন ছিল না, ঠাকুর এই বিষ্ণু মন্দিরে চলে যেতেন। ওই যে শালগ্রাম শিলা আছে জলের ধারাতে, আচ্ছা, ওই শালগ্রাম শিলাকে পুজো করতেন, বসে বসে মা কালীর মন্দিরে রাখতেন। ঠাকুরের মা যখন জিজ্ঞাসা করছে ঠাকুরকে, হ্যাঁ রে বাবা গোদাই, তুই পড়াশোনা করেছিস? হ্যাঁ মা, আমি পড়াশোনা করেছি। আমি চালকলা বিদ্যে শিখবো না, আমি যোগ করতে এসেছি, তো বিয়োগ করতে নেই। যোগ হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের মিলন করা, আর বিয়োগ হচ্ছে কাটাকাটি। ঠাকুর তখন বলছে, দুঃসাহ তোর পাঠশালায় পড়বো না। এই মন্দিরটি আমাদের বর্গী মারাঠার মন্দির। আচ্ছা। বর্গীরা যখন আক্রমণ করতো, আমাদের পুরোপুরি দাদু আর ধর্মদাস রাও তখন ছেলে বউ লাতি পুঁথিকে নিয়ে ওই গুহায় লুকিয়ে থাকতো। আবার বর্গীরা কোনোদিন চুরি করতো না, তার ভয়ে ওরা লুকিয়ে থাকতো। গয়নাগাটি নিয়ে যখন বর্গীরা চুরি দেয়, তখন ওরা আস্তে আস্তে বাড়ায়। এটা মন্দির প্রথম থেকে কি এই মন্দিরটা এরকম বানানো না? এরকম বানানো। আচ্ছা। এটা চুন সুরকি দিয়ে মন্দির, 250 বছরের মন্দির। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মাসিমা, এইখানে যে এই যে ছবিগুলো বানানো আছে, এই ছবিগুলো কি ঘটনা নিয়ে বানানো আছে আপনি বলতে পারবেন তো? ঠাকুরের যে লীলাগুলো, আচ্ছা, লীলা নিয়ে জানানো হয়েছে। আচ্ছা। ঠাকুরের বাবার বাড়ি ছিল দেরেগামে। ওখানকার রামানন্দ রায় ছিলেন কৃষক জমিদার। এক দরিদ্র ব্রাহ্মণের মেয়ে এক ঝাড় বাঁশ কেটেছিল বলে তাকে খুব মারধর করেছিল। তখন ক্ষুজাম চট্টোপাধ্যায় সেটি দেখেছিলেন, বলেছিলেন তোকে মিথ্যে সাক্ষী দিতে হবে। উনি বলেছেন আমি মিথ্যে সাক্ষী দেবো না। তখন বলে তুই যদি মিথ্যে সাক্ষী দিস, তুমি বলছেন আমি ব্রাহ্মণ মানুষ, মিথ্যে সাক্ষী দেবো না। বলে তাহলে তোকে কোর্টে তুলবো, নাহলে তোর ছেলে বউকে নিয়ে তাড়িব। উনি করেছে রাতারাতি কামারপুকুরে চলে আসে। এই যে কামারপুকুরে এই যে দুজন আছে দেখলেন লোক, এইটা হচ্ছে ধর্মদাস লা। ইনি দিয়েছেন ঠাকুরের বাবাকে বাড়ি, আর ইনি দিয়েছেন জমি, 150 বিঘে জমি। 150 বিঘে জমি দিয়েছিলেন। উনি সেই ধান রোপণ করে পাঁচ নিবেদন হয় ঠাকুরের। আবার এইদিকে ছিল, এইটা হচ্ছে ক্ষুজাম চট্টোপাধ্যায়, এইটা হচ্ছে চন্দ্রমণি, এটা ক্ষুজাম চট্টোপাধ্যায় রামকৃষ্ণদেবের মা, এইটা বাবা, এটা মা, এইটা রামকুমার,
দাদা, এটা দিদি, তারপরে হয় রামেশ্বর, তারপর হয় দিদি মঙ্গলা, তারপর হয় লাস্টে রামকৃষ্ণদেবের জন্ম। এইদিকে চলে ঠাকুরের যুব অবতার কি আবির্ভাব। ঠাকুরের ওই যুগী শিব মন্দির আছে না, ঠাকুরের ওই যুগী শিব মন্দিরে জ্যোতি লেগে ঠাকুরের জন্ম হয়েছিল। জন্ম হয়েই ঠাকুর ধান সিদ্ধ উনুনে পড়ে যায়। ধনী কামান্নি আর চন্দ্রামণি দেবী দুই সই ছিলেন। ধান সিদ্ধ করে দিয়ে বাড়ি গেছেন, উনি ছিলেন পূর্ণ গর্ভবতী। প্রসব হয়েই ওই ধান সিদ্ধ উনুনে গড়ি যান। তখন সবাই পাড়ার লোক খোঁজাখুঁজি করলো, চন্দ্রামণি দেবীর ছেলে হলো যে, ছেলে কোথায় গেল? তখন বলছে পাড়ার লোককে ডাক, কর্তাবৃত্তিকে ডাক। তখন বলছে না, কর্তাবৃত্তিকে ডাকতে হবে, আগে ধনীকে ডাক, ধনী তো ধান সিদ্ধ করেছে। দেখে না বাবা ছাই মাই মেখে ধান সিদ্ধ উনুনে পড়ে আছে। ওনাকে আস্তে আস্তে করে বার করে, হ্যাঁ, মুছা টুচানো হয়। যখন মাথাটা মুছানো হয় তখন ওটা মাথা থেকে জ্যোতির্লিঙ্গ বেরোয়। যশোদা যেমন শ্রীকৃষ্ণকে লালন পালন করেছেন, ধনীও তেমনি একে লালন পালন করেছিলেন। ওনাদের তো 12 বছরের পৈতে হয়। যখন 12 বছর পূর্ণ হয় তখন পৈতে নিবার সময়তে মা বলছে, দেখ গোদাই, এবার তোর পৈতের সময়, তুই ভিক্ষা নিবি না আমার কাছে? বলছে না গো মা, তোমার কাছে আমি ভিক্ষা নেবো না। যে আমাকে ধান সিদ্ধ উনুন থেকে কুড়িয়ে দিয়ে লালন পালন করলো তার হাতে ভিক্ষা নেব। আগে ধনীর হাতে নিয়েছে, তারপরে মায়ের হাতে। মায়েদের কোনো জাত নেই। এই হলো কাহিনী। লাহাবাড়ি সাধু সেবা করছে। ঠাকুরের বাল্যকালের নাম ছিল গোদাই। ঠাকুর সাধুদের কাজ জোগাড় করে দিচ্ছে আর ওনারা রান্না করছেন। এইটা হচ্ছে বলছে ঠাকুরের বিবাহ হয়েছিল লাহাউদের গয়না নিয়ে। মা তো খুব ছোট ছিলেন। মা ছিলেন 5 বছরে, বাবা ছিল 24 বছরে। লাহাবাবুদের গয়না নিয়ে ধর্মদাস লাহার কাছে গয়না নিয়েছিলেন আর 300 টাকা নিয়েছিলেন। নিয়ে জয়রাম মাটি যে রামানন্দ মুখার্জি তার মেয়েকে শাহরুখকে বিয়ে করতে আছে। ওই তখন ছিল ছেলেদের ফোন ছিল না, মেয়েদের ফোন ছিল। লাহাবুদের গয়না নিয়ে আর 300 টাকা নিয়ে বিয়ে করতে আছে জয়রামবাটি। বিয়ে করে যখন বাড়িতে এলেন, এবার তো পরের গয়না ফিরত দিতে হবে। তখন মা তো খুব বাচ্চা, তখন মাকে যেয়ে বলছে, দেখো মা, আমি তো ওর গয়না খুলতে পারবো না। বলছে তাহলে কী হবে? বলছে সারু যখন ঘুমাবে তখন তুমি গয়নাগুলি খুলে আস্তে আস্তে ধর্মদাস লাহার হাতে দিয়ে দেবে। মা তখন সকালবেলা উঠে দেখছে আমার হাতে একটাও গয়না নেই। মা তখন পা ছড়িয়ে কাঁদতে বসেছে। তখন রামকৃষ্ণদেব বলছে, দেখো সারু, তুমি কেঁদো না, তোমার গয়না আমি, তোমার 1 ছোড়া হার আর ডায়মন্ড কাটা বালা পরে গড়ে উনি গড়িয়ে দিয়েছিলেন, যাকে বলে সারদা বালা। ঠাকুরের বিবাহের সময় ঘটনা। ঠাকুর যখন দেহ রেখেছিল কাশী মৃত্যুর ঘাটে, তখন তো এখানে গঙ্গা পায় না, ওই হালদা পুকুরে উনি শাঁখা সিঁদুর করে খুলে দিচ্ছেন। যেই দেখছে, যেই শাঁখাটা সিঁদুরটা খুলতে যাচ্ছেন গঙ্গায়, তখন রামকৃষ্ণদেব সামনেই বলছে, দেখো সারু, তুমি শাঁখা সিঁদুর খুলো না, লাল পেড়ে শাড়ি খুলো না, আমি মরিনি গো, এ বাড়িতে ও বাড়ি গেছি, তুমি শাঁখা সিঁদুর পরবে আর লাল পেড়ে শাড়িও পরবে, সিঁদুরও পরবে। তুমি হচ্ছে জগতের মা, জগৎ জননী। এখনো সিঁদুর পরে, মায়ের যেমন সিঁদুর আছে জয়মাটি মাঠে। ঠাকুর এই যে ঠাকুর কুঞ্জমনে রাস লেগেছে দিকে নিয়ে, ব্রজবাসীদের নিয়ে, আর এগুলো বাসুদেব কৃষ্ণকে রাখতে যাচ্ছে আর কৃষ্ণ এদিকে কংস বধ করছে। আচ্ছা, এই যে ঘটনাটা আছে এটা কংসবধের ঘটনা, তাই তো? তারপর বিষ্ণু মন্দির থেকে চলে এলাম পাইনদের বাড়ি। এই বাড়ির বংশধরেরা এখনও এখানে থাকে। দরজা দিয়ে ঢুকেই বোঝা গেল এই যে বন্ধ করা দরজা আছে, এখানেই থাকেন পাইন বংশধরেরা। আর ঠিক এই জায়গাতেই শ্রীরামকৃষ্ণদেব শিব সেজে অভিনয় করার সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এখন এখানে শ্রীরামকৃষ্ণ নাট্যমঞ্চ স্মৃতি করে রাখা আছে।
পাইনদের বাড়িটা এখনও খুব সুন্দর সাজানো গোছানো আছে। তারপর আর কিছু না দেখতে পেয়ে সোজা বাইকে করে চলে এলাম মা সারদা দেবীর জন্মভিটা অর্থাৎ জয়রামবাটিতে। কামারপুকুর থেকে জয়রামবাটি মাত্র 6 কিলোমিটার দূরে রয়েছে। এখানেও এসে দেখলাম সদর দরজায় তালা বন্ধ। দেখলাম প্রবেশ করার সময় উল্লেখ করা আছে। ভিতরে কিন্তু প্রবেশ করতে পারলাম না, তাই দূর থেকেই যতটা পারলাম ক্যামেরাবন্দি করতে লাগলাম। জন্ম থেকে বিয়ে পর্যন্ত এখানেই সময় কেটেছে মায়ের। বাড়িগুলো ঠিক আগের মতোই কুড়ে ঘরের মতোই রূপ রেখেছে। এই জায়গাতেই 1853 সালের 22শে ডিসেম্বর মায়ের জন্ম হয়েছিল। আমার মতো তোমরাও একদিনে কামারপুকুর জয়রামবাটি পুণ্যভূমিগুলো দেখে নিতে পারো। আবার আসবো এই বাসনা নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।